নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মিলি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। মঙ্গলে ভোটার তালিকার খসড়া প্রকাশ। সন্দেহের তালিকায় প্রায় 2 কোটি ভোটার, 58 লক্ষের বেশি মৃত ও স্থানান্তরিত ভোটার বাদ। শহরে শীতের ঘাটতি থাকায় বাড়ছে দূষণ। ভোরের দিকে কলকাতার বাতাস ক্রমশই অস্বাস্থ্যকর হয়ে উঠছে। কলকাতা পুলিশের মতো এবার হাওড়া জেলাতেও পুলিশ আধিকারিক থেকে শুরু করে কনস্টেবল এমনকি হোমগার্ড ট্রাফিকের ডিউটিতে পুলিশ কর্মীদের ব্যবহার করতে হবে বডি ক্যামেরা। সংস্কারের কাজের জন্য দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ ব্লু লাইনের কবি সুভাষ। পাওয়া যাচ্ছিল না জয়হিন্দ স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা। 15 ডিসেম্বর থেকে মিলছে সরাসরি বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম যাওয়ার মেট্রো। মঙ্গলে ভোটার তালিকার খসড়া প্রকাশ। এসআইআর এর শেষ এনুমারেশন পর্ব। খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সন্দেহের তালিকায় প্রায় 2 কোটি ভোটার, 58 লক্ষেরও বেশি মৃত ও স্থানান্তরিত ভোটার বাদ। পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনের এনুমারেশন পর্ব শেষ করেছে নির্বাচন কমিশন। এবার হবে খসড়া তালিকা প্রকাশ। মঙ্গলবার ওই তালিকা প্রকাশ করবে কমিশন। মঙ্গলবার থেকে ভোটারেরা নিজেদের নাম দেখতে পারেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ইতিমধ্যেই জেলা স্তরে ওয়েবসাইট প্রকাশ করেছে। সেখানে গিয়েও নিজেদের নাম দেখতে পারবেন সংশ্লিষ্ট জেলার ভোটাররা। গত 27 অক্টোবর রাজ্যে এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করেছিল কমিশন। সেদিন পর্যন্ত রাজ্যে মোট ভোটার ছিল 7,66,37,529 জন। কমিশন জানিয়েছে মোট ভোটারের নামে এনুমারেশন ফর্ম ছাপানো হয়েছিল। তাদের প্রত্যেকের কাছেই ফর্ম নিয়ে গিয়েছিলেন বুথ স্তরের অফিসাররা। রবিবার পর্যন্ত মোট ভোটার থেকে নাম বাদ পড়েছে 58,20,898 জনের। বাকিদের নাম খসড়া তালিকায় ওঠার কথা। কমিশন জানিয়েছে এনুমারেশন ফর্মে কেবলমাত্র সই করে জমা দিলেও খসড়া তালিকায় নাম উঠবে। সেই অনুযায়ী প্রায় 7,08,00,000 ভোটারের নাম খসড়ায় থাকার কথা। চূড়ান্ত তালিকায় নাম ওঠার আগে তাদের তথ্য যাচাই করবে কমিশন। অর্থাৎ কোনো ভোটারের খসড়ায় নাম থাকলেই তা চূড়ান্ত হিসেবে ধরে নেওয়া যাবে না। কমিশনের তথ্য বলছে এখনও পর্যন্ত প্রায় 30 লক্ষ ভোটার নো ম্যাপিংয়ের তালিকায় রয়েছে। এইসব ভোটারদের 2002 সালের ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি। তাদের সবাইকেই শুনানিতে ডাকা হবে। আগামী বুধবার থেকে প্রথমে এই 30 লক্ষের শুনানি হবে। এছাড়া আরও 1,70,00,000 ভোটারকে সন্দেহের তালিকায় রেখেছে কমিশন। অর্থাৎ আপাতত কমিশন 7 কোটির মধ্যে 2 কোটি ভোটারের তথ্য নিয়ে সংশয় রয়েছে। খসড়া তালিকা প্রকাশের পরে তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবে বিএলওরা। তারপরেও সংশয় থাকলে সংশ্লিষ্ট ভোটারকে চিহ্নিত করে শুনানির জন্য ডাকা হবে। সেখানে উত্তীর্ণ হলে নাম উঠবে চূড়ান্ত তালিকায়। আগামী বছর 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা কমিশনের। অন্যদিকে খসড়া তালিকা থেকে সম্ভাব্য বাদ পড়া ভোটারের সংখ্যা ক্রমশই বাড়ছে। রবিবার সন্ধে পর্যন্ত পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে কমিশন জানাচ্ছে খসড়া তালিকা থেকে বাদ পড়ছে মোট 58,20,898 জন। তাদের মধ্যে মৃত ভোটার রয়েছে 24,16,852 জন। 19,88,076 জন ভোটার রয়েছেন স্থানান্তরিত। অর্থাৎ ওই ভোটাররা এ রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছে। এখনও পর্যন্ত নিখোঁজ ভোটার রয়েছে 12,20,038 জন। 1,38,328 জনের নাম ভোটার তালিকার একাধিক জায়গায় রয়েছে। এছাড়া 57,604 জন রয়েছেন যারা এনুমারেশন ফর্ম পূরণ করেননি। তারা ভোটার হতে চান না। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যে হওয়া বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভে 8টি শিল্পক্ষেত্রের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। আগামী 18 ডিসেম্বর ধনধান্যে এই বিজনেস কনক্লেভের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন রাজ্যের প্রথম সারির সব শিল্পপতিরা। ইস্পাত, মণিরত্ন, খাদ্য প্রক্রিয়াকরণ, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, পর্যটন এবং বস্ত্র
আগামী 18 ডিসেম্বর রাজ্যে হওয়া বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভে এই 8টি শিল্পক্ষেত্রের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। তবে এছাড়াও থাকছে অন্যান্য ক্ষেত্র। ধনধন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বিজনেস কনক্লেভ, যা রাজ্যে বিনিয়োগ এবং কর্মসংস্থানের পথ আরও প্রশস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। শুক্রবার নবান্নে এই কনক্লেভেরই চূড়ান্ত প্রস্তুতি বৈঠক হল। ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত, মুখ্যমন্ত্রীর মুখ্য প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদাধিকারীরা। আগামী 18 ডিসেম্বর ধনধান্যে বিজনেস কনক্লেভের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন রাজ্যের প্রথম সারির সব শিল্পপতি। নবান্ন সূত্রে খবর, কনক্লেভের প্রথম পর্যায়ে শিল্পের মানচিত্রে পশ্চিমবঙ্গের অগ্রগতি এবং বিনিয়োগের চিত্র তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। বাংলা শিল্প স্থাপনে রাজ্য সরকারের সহযোগিতার বিষয়ে বক্তব্য রাখার কথা হর্ষ নেউটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, রুদ্র চট্টোপাধ্যায়, সঞ্জয় বুধিয়া, উমেশ চৌধুরী সহ আরও বিশিষ্ট শিল্পপতিদের। এই রাজ্যে বিশ্বব্যাংকের সহযোগিতায় যেসব প্রকল্প হচ্ছে, এই বিজনেস কনক্লেভের দ্বিতীয় পর্যায়ে থাকবে সেগুলির প্ল্যানারি সেশন। এই মুহূর্তে রাজ্যে বিশ্বব্যাংকের সহযোগিতায় চলা প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কলকাতা ও শহরতলিতে জলপথ পরিবহনের আধুনিকীকরণ, সুন্দরবনের নদীখাল সংস্কার এবং সেখানকার দ্বীপগুলির বাসিন্দাদের জীবনের মান উন্নয়ন, দামোদর অববাহিকায় বন্যা রোধ এবং সেচ পরিষেবা উন্নয়ন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর পরামর্শে কনক্লেভে শিল্পের 8টি ক্ষেত্রকে বিশেষভাবে বেছে নেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল পর্যটন, তথ্য প্রযুক্তি, ইস্পাত, এআই। এছাড়া চর্মশিল্প, ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত নানা শিল্পেও রাজ্য গুরুত্ব দিচ্ছে। এই 8টি ক্ষেত্রের সঙ্গে যুক্ত দপ্তরগুলিকে প্রশাসনের শীর্ষস্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এই ক্ষেত্রগুলির গুরুত্ব বোঝাতে পৃথক প্রেজেন্টেশন তৈরি করতে হবে। কনক্লেভে অতিথিদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হবে যে রাজ্য কেন এই ক্ষেত্রগুলিকে গুরুত্ব দিচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। অফিসারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। যুব ভারতের বিশৃঙ্খলা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল। অরূপকে নিয়েও করেন মন্তব্য। তার দাবি, দর্শকদের কাটা টিকিটের সমস্ত টাকা ফেরত দেওয়া উচিত। বাংলাদেশের বিজয় দিবসের প্রাক্কালে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা মঞ্চে উঠে এলো যুব ভারতী কাণ্ড। সোমবার কলকাতার লোকভবনে রাজ্যপালের উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের সশ্রয় সংবর্ধনা জানানো হয়। সেই মঞ্চ থেকেই যুব ভারতীতে মেসি ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গ্রেফতার ও গোটা ব্যবস্থাপনার ব্যর্থতা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব ভারতী কাণ্ড প্রসঙ্গে রাজ্যপাল স্পষ্ট ভাষায় বলেন, সেদিন যুব ভারতীতে যা ঘটেছে তা হওয়া উচিত ছিল না। ফুটবল প্রেমীদের আবেগ এর সঙ্গে জড়িয়ে। আশ্চর্যের বিষয়, এত বড় অনুষ্ঠানের জন্য কোনো নির্দিষ্ট নিয়মাবলী ছিল না। এটা নিছক ম্যানেজমেন্ট ফেলিওর নয়, সম্পূর্ণ সিস্টেমের ফেলিওর। তার দাবি, দর্শকদের কাটা টিকিটের সমস্ত টাকা ফেরত দেওয়া উচিত। শুধু তাই নয়, গ্রেফতারের প্রশ্নেও কড়া অবস্থান নেন রাজ্যপাল। উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা প্রসঙ্গে তিনি বলেন, এটা হিমশৈলের চূড়া মাত্র। এর সঙ্গে যারা যুক্ত তাদের সকলকে গ্রেফতার করতে হবে। উল্লেখ্য, শনিবার শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। সোমবার আরও দুজনকে গ্রেফতার করা হয়। রাজ্যপাল আরও বলেন, স্টেডিয়াম পাবলিক প্রপার্টি। যারা দায়িত্বে ছিলেন তারা কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন। সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। তার মতে, এই ঘটনার নেপথ্যে আরও অনেকে জড়িত এবং তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাজ্যপাল জানান, বিষয়টি তিনি সাংবিধানিক প্রধানের গোচরে আনবেন। প্রসঙ্গত, শনিবার যুব ভারতীতে মেসিকে দেখার আশায় হাজার হাজার দর্শক মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কিনেছিলেন। কিন্তু উদ্যোক্তাদের লোকজন, মন্ত্রী ও প্রশাসনিক কর্তাদের ঘিরে রাখার জেরে দর্শক আসনে থেকে মেসিকে কার্যত দেখাই যায়নি। ঠেলাঠেলিতে বিরক্ত মেসিও নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন। এরপরই ক্ষুব্ধ দর্শকদের একাংশ স্টেডিয়ামে ভাঙচুর চালায়। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। হাই নিউজ নেটওয়ার্ক। লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে শহরবাসী। এবার সেই ঘটনার জল গড়ালো আদালতের দোরগোড়ায়। সল্টলেকের যুব ভারতী স্টেডিয়ামের অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মঙ্গলবার শুনানির সম্ভাবনা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
বিশ্ববিখ্যাত ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থেকেছেন শহরবাসী। এবার সেই ঘটনার জল গড়ালো আদালতের দোরগোড়ায়। সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থে মামলা। মঙ্গলবার শুনানির সম্ভাবনা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এই মামলার তদন্তে রাজ্য সরকারের তৈরি সিটকে চ্যালেঞ্জ করে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। চলতি সপ্তাহে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তার শুনানি হতে পারে বলে সূত্রের খবর। গত 13 ডিসেম্বর শনিবার মেসির সফরে কার্যত নজিরবিহীন অশান্তির ছবি উঠে এসেছিল কলকাতার বুকে। যুবভারতী স্টেডিয়ামে ফুটবলের ঈশ্বরকে একবার দেখার জন্য সাধ্যমতো চড়া দামে টিকিট কেটেছিলেন মেসি ভক্তরা। কিন্তু নির্ধারিত সময়ে দেখা গেল মেসি মাঠে ঢুকলেও তাকে ঘিরে ভিআইপিদের এতটাই ভিড় যে ফুটবলাররা অবয়বটুকু দেখতে পায়নি। ফলে জনবিক্ষোভের নিমেষের মধ্যে কার্যত বিস্ফোরণের ঘটনা যুবভারতীতে। দামি টিকিট থাকা সত্ত্বেও প্রিয় ফুটবলারকে দেখতে না পেয়ে মাঠের ভিতর ঢুকে পড়ে উন্মুক্ত জনতা, তাণ্ডব চালায়। চেয়ার ভাঙচুর, জলের বোতল ছোড়া, ব্যানার পোস্টার টেনে খুলে ফেলার মতো অপ্রীতিকর সমস্ত ঘটনা ঘটে যায় কয়েক ঘন্টার মধ্যেই। এর দায় গিয়ে বর্তায় উদ্যোক্তা সংস্থার ওপরে। সেই সময় মেসির সঙ্গে হায়দ্রাবাদের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। জনরোষ সামলাতে তাকে দমদম বিমানবন্দর থেকে প্রথমে আটক করে পুলিশ, পরে সিআইএসএফ এর সহযোগিতায় গ্রেফতার করা হয়। আপাতত শতদ্রু 14 দিনের পুলিশি জেল হেফাজতে রয়েছেন। পাশাপাশি ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় উন্মুক্ত জনতা। এবার ভাঙচুরের অভিযোগে দুজনকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশও। কলকাতা ময়দানে এমন এক ঘটনায় নিন্দার স্বরূপ সব মহল। এবার সেই জল গড়ালো আদালতে। জানা গিয়েছে, সোমবার কলকাতা হাইকোর্টে যুবভারতী কাণ্ডে জনস্বার্থে মামলা দায়েরের আবেদন জানান এক আইনজীবী। তাকে মামলা দায়েরের অনুমতি দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। মঙ্গলবার শুনানি হতে পারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। অন্যদিকে এই বিশৃঙ্খলার তদন্তে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে যে বিশেষ আধিকারিক দল বা সিট গঠন করেছিল তাকে চ্যালেঞ্জ করে মামলা দায়েরের আবেদন জানিয়েছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। আবার এই ঘটনায় আমজনতার আর্থিক লোকসানের বিষয়টিও তুলে ধরে ইডিকে দিয়ে তদন্তের আবেদনও জানিয়েছিল আরও এক আইনজীবী মৈনাক ঘোষাল। তার আবেদন, তছনছ হয়ে যাওয়া যুবভারতীর মেরামত যেন আয়োজক সংস্থার অর্থেই করা হয়। টিকিটের মূল্য সকলকে ফেরত দেওয়া হয় এবং আদালতের নজরদারি তদন্ত চলে। এ নিয়ে পৃথক মামলা দায়ের হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। যুবভারতী কাণ্ডে 6টি সংস্থার প্রতিনিধিকে তলব বিধাননগর পুলিশের। মঙ্গলে হাজিরা দিতে হবে শতদ্রুর সংস্থার কর্তাদেরও। মেসির কলকাতা সহ ভারত সফরের প্রধান আয়োজক ছিলেন শতদ্রু। সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠানে বিপর্যয়ের ঘটনায় 6 জনকে তলব করল বিধাননগর পুলিশ কমিশনারেট। তারা 6টি পৃথক সংস্থার প্রতিনিধি। তাদের মধ্যে শতদ্রু দত্তের সংস্থার কর্তারাও রয়েছেন বলেই খবর। মঙ্গলবার তাদের থানায় হাজিরা দিতে বলা হয়েছে। মেসির কলকাতা সহ ভারত সফরের প্রধান আয়োজক শতদ্রু। শনিবার কলকাতায় এসেছিলেন আর্জেন্টাইন তারকা, কিন্তু সল্টলেক স্টেডিয়ামে তার অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। আয়োজকদের অপদার্থতায় মাত্র 16 মিনিটেই মাঠ ছাড়তে হয় মেসিদের। অভিযোগ, মেসিকে গ্যালারি থেকে দেখাই যায়নি। তিনি মাঠে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরেছিলেন শখানেক মানুষ। তাদের মধ্যে নেতা, মন্ত্রী, আয়োজক, কর্তা ব্যক্তি, ছবি শিকারীরাও ছিলেন। মেসি এসেছিলেন সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডিপলকে নিয়ে। ভিড়ের ধাক্কাধাক্কিতে সুয়ারেজের পেটে কুনুইয়ের গুঁতো লাগে, হাতে নখের আছর লাগে ডিপলের। অত্যন্তই অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তারা। মেসিকে বার করে নিয়ে যান তার নিরাপত্তারক্ষীরা। এরপরই ক্রুদ্ধ জনতা যুবভারতীতে ভাঙচুর চালায়। চেয়ার উপরে ছুঁড়ে ফেলা হয়। হাজারো মানুষ মাঠের ভেতরে ঢুকে পড়েন। পুলিশকে তাড়া করেন তারা। পরিস্থিতি সামাল দিতে 1 ঘন্টার বেশি সময় লেগেছিল। সেই দিনই মেসির সঙ্গে হায়দ্রাবাদে উড়ে যাচ্ছিলেন শতদ্রু। তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। রবিবার বিধাননগর মহকুমা আদালত শতদ্রুর জামিনের আর্জি খারিজ করে দিয়েছে। তাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। হাই নিউজ নেটওয়ার্ক।
সংস্কারের কাজের জন্য দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ কলকাতা মেট্রোর ব্লু লাইনের অন্তিম স্টেশন কবি সুভাষ। কবি সুভাষ বন্ধ থাকায় সরাসরি জয় হিন্দ স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবাও এতদিন পাওয়া যাচ্ছিল না। এবার সেই সমস্যার সমাধান। 15 ডিসেম্বর থেকে মিলছে সরাসরি বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম যাওয়ার মেট্রো। সংস্কারের কাজের জন্য দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ কলকাতা মেট্রোর ব্লু লাইনের অন্তিম স্টেশন কবি সুভাষ। এই স্টেশনটি সোজা দক্ষিণ কলকাতা থেকে দমদম বিমানবন্দর বা জয় হিন্দ পৌঁছানোর সংযোগকারী স্টেশন। সেই পথ পুজোর আগে চালুও হয়ে গিয়েছে, কিন্তু কবি সুভাষ বন্ধ থাকায় সরাসরি জয় হিন্দ স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা এতদিন পাওয়া যাচ্ছিল না। তবে এবার সেই সমস্যার সমাধান। 15 ডিসেম্বর থেকে সরাসরি বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম যাওয়ার মেট্রো মিলবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো মেট্রোর নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী 15 ডিসেম্বর সোমবার থেকে দমদম বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে সরাসরি মেট্রো পরিষেবা মিলবে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত। এক নজরে দেখে নেব সেই সময়সূচি। সোম থেকে শুক্র সপ্তাহে 5 দিন এক জোড়া মেট্রো চলবে জয় হিন্দ থেকে দমদম বিমানবন্দর রুটে। দিনের প্রথম জয় হিন্দ শহীদ ক্ষুদিরাম মেট্রো মিলবে সকাল 9:36 মেট্রোটি নোয়াপাড়া হয়ে ব্লু লাইনের প্রতিটি স্টেশন হয়ে পৌঁছাবে শহীদ ক্ষুদিরামে। রাত 9টায় আরেকটি মেট্রো ছাড়বে জয় হিন্দ থেকে শহীদ ক্ষুদিরামগামী। আপাতত পরীক্ষামূলকভাবে পরিষেবা চালু করা হচ্ছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কবি সুভাষ মেট্রো স্টেশন চালু হলে বিমানবন্দর থেকে কবি সুভাষ অর্থাৎ ব্লু লাইনের প্রান্তিক স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা। ইয়োলো লাইন অর্থাৎ জয় হিন্দ বা দমদম বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো রুটটি এতদিন সংক্ষিপ্তই ছিল। নোয়াপাড়ায় নেমে ফের মেট্রো বদলে যাত্রীদের ব্লু লাইনের মেট্রো ধরতে হতো। এবার সেই সমস্যা আংশিক হলেও সমাধান হতে চলেছে। দিনে অন্তত 2টি মেট্রো পাওয়া যাবে, যা সরাসরি জয় হিন্দ স্টেশন থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত পাওয়া যাবে। তবে উল্টো দিকে অর্থাৎ শহীদ ক্ষুদিরাম থেকে বিমানবন্দর যাওয়া সরাসরি কোনো মেট্রো এখনই চালু হচ্ছে কিনা সেই বিষয়ে কিছুই জানানো হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতা পুলিশের মতো এবার হাওড়া জেলাতেও পুলিশ আধিকারিক থেকে শুরু করে কনস্টেবল এমনকি হোমগার্ড ট্রাফিকের ডিউটিতে পুলিশ কর্মীদের ব্যবহার করতে হবে বডি ক্যামেরা। হাওড়া সিটি পুলিশের উদ্যোগে এমনই পাইলট প্রজেক্ট শুরু হলো হাওড়ায়। কলকাতা পুলিশের মতো এবার হাওড়া জেলাতেও পুলিশ আধিকারিক থেকে শুরু করে কনস্টেবল এমনকি হোমগার্ড ট্রাফিকের ডিউটিতে পুলিশ কর্মীদের ব্যবহার করতে হবে বডি ক্যামেরা। হাওড়া সিটি পুলিশের উদ্যোগে এমনই পাইলট প্রজেক্ট শুরু হলো হাওড়ায়। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা কিরকম, রাস্তায় সাধারণ মানুষের নানাবিধ অভিযোগ, এই বডি ক্যামেরার ফুটেজ থেকে এইসব সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি এবার থেকে খতিয়ে দেখবে হাওড়া সিটি পুলিশ। প্রথম পাইলট প্রজেক্ট শুরু হলো হাওড়া ট্রাফিক গার্ড এলাকায়। হাওড়া সিটি ট্রাফিক পুলিশের তরফে জানা গিয়েছে, ডিউটির সময় পুলিশ কর্মীদের বডি ক্যামেরা ব্যবহার করা বাধ্যতামূলক করা হচ্ছে। হাওড়া সিটি পুলিশের 8টি ট্রাফিক গার্ডেই এই নিয়ম মানা হয়। তবে এতদিন শুধুমাত্র এসআই, এএসআই, আইসি পদমর্যাদার আধিকারিকরাই বডি ক্যামেরা ব্যবহার করতেন। ডিউটি চলাকালীন প্রত্যেক মুহূর্তে ক্যামেরা অন রাখাও আবশ্যক ছিল না। তবে ট্রাফিক ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবার থেকে নতুন নির্দেশিকা দেওয়া হলো। কর্মরত পুলিশকে 24 ঘন্টায় বডি ক্যামেরা অন রাখতে হবে। ডিউটি শুরু হওয়ার আগে ক্যামেরাটি ইউনিফর্মের সামনে অংশে লাগিয়ে সেটিকে অন করে দিতে হবে। ডিউটি শেষ হলে ক্যামেরাটি অফ করে ট্রাফিক গার্ডে জমা দিয়ে যেতে হবে। জমা দেওয়ার সময় খাতায় রেজিস্ট্রেশনও বাধ্যতামূলক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যামেরার ফুটেজ থেকে দেখা যাবে ট্রাফিকে কর্মরত ব্যক্তি দিনভর তার দায়িত্ব ঠিকঠাক পালন করছেন কিনা। সাধারণ মানুষ মৌখিকভাবে কোনো অভিযোগ জানালে খতিয়ে দেখা হবে। হাওড়া ট্রাফিক গার্ডের পাশাপাশি ধাপে ধাপে দাসনগর, গোলাবাড়ি, বালি, ধুলাগড়, কোনা, হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু ট্রাফিক গার্ডেও চালু হবে এই নিয়ম। হাওড়া সিটি পুলিশের এক কর্তার কথায়, পাইলট প্রজেক্ট হিসেবে হাওড়া ট্রাফিক গার্ডে মোট 125টি বডি ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি আরও প্রায় 30টি ক্যামেরা স্ট্যান্ড বাই হিসেবে রাখা হচ্ছে। ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে রাখার জন্য স্টোরেজের ব্যবস্থাও করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।
আগামী বছর চালু হতে পারে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্মীয়মান ক্যান্সার হাসপাতাল। পাশাপাশি জানা যাচ্ছে প্রায় শেষের পথে রয়েছে ক্রিটিক্যাল কেয়ার ব্লকের কাজ। আগামী বছর চালু হতে পারে উত্তরবঙ্গের মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্মীয়মান ক্যান্সার হাসপাতাল। পাশাপাশি প্রায় শেষের পথে রয়েছে ক্রিটিক্যাল কেয়ার ব্লকের কাজ। এসব কাজ পরিদর্শন করেন রাজ্যের স্বাস্থ্য সচিব মৌমিতা গোদারা বাসু। হাসপাতালের একাধিক অংশ ঘুরে দেখেন তিনি। একই সঙ্গে হাসপাতালের কর্তৃপক্ষ ও বিভিন্ন বিভাগের আধিকারিকের সঙ্গে বৈঠকও করেন তিনি। নতুন বছর থেকে এই হাসপাতাল ক্যান্সার চিকিৎসা পরিষেবা শুরু করার পরিকল্পনায় রয়েছে, তবে এখন অনেকটা কাজই বাকি রয়েছে। সূত্রের খবর, সচিব সহ আধিকারিকদের একটি দল প্রথমে হাসপাতালের নির্মীয়মান ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন। সেখান থেকে কোথায় কি হবে তার খোঁজ খবরও নেন। তারপর সেখান থেকে নির্মীয়মান 100 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লক পরিদর্শনে যান। ক্যান্সার হাসপাতালের কাজ কিছুটা বাকি থাকলে সিসিইউ ব্লকের কাজ প্রায় শেষের পথে। হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লক পরিদর্শন করেন তিনি। এরপর তারা মেডিকেল কলেজ চিকিৎসকদের সঙ্গে একটি বৈঠকে বসেন। সেখানে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার ডক্টর সঞ্জয় মল্লিক। হাসপাতালের একাধিক সমস্যার কথা তার সামনে তুলে ধরেন হাসপাতাল কর্তৃপক্ষ। একাধিক বিষয়ের জন্য অর্থও চাওয়া হয়। সুপার স্পেশালিটি ব্লকের একাধিক জায়গায় ফলস সিলিং খুলে গিয়েছে, তার জন্য অর্থও চাওয়া হয়। অন্যদিকে একাধিক পরামর্শ দেন মৌমিতা। পিডিয়াট্রিক ওয়ার্ডের বাইরে মহিলাদের বসার জন্য বেঞ্চ বসানোর নির্দেশ দেন তিনি। এই বিষয়ে হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, দ্রুত গতিতে সমস্ত কাজ এগিয়ে চলেছে, তবে ঠিক কবে থেকে ক্যান্সার ব্লকের পরিষেবা চালু হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না, সেটা পূর্ত দপ্তর বলতে পারবে। উনি এসে বিভিন্ন বিষয় খতিয়েও দেখেছেন। কর্মী সংকটের বিষয়টিও তুলে ধরেন সুপার। তিনি বলেন, একটি বিভাগ চালাতে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার সহ অন্য কর্মীদের প্রয়োজন। কর্মী না থাকায় সব বিভাগ চালু করা যাচ্ছে না। এই বিষয়টি জানানো হয়েছে, তবে স্বাস্থ্য সচিব এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, নতুন এই পরিকাঠামো তৈরি হলে উত্তরবঙ্গ আরও আধুনিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে। তারা আশাবাদী, আগামী বছর শুরুর দিকে ক্যান্সার ব্লকের বহির্বিভাগ চালু করা হবে। 100 কোটি টাকা ব্যয় করে এই হাসপাতাল তৈরি হচ্ছে। ক্যান্সার হাসপাতাল চালু হয়ে গেলে যে সকল গরিব পরিবার বিনা চিকিৎসার জন্য বিপাকে পড়ে তাদের জন্য সুবিধা হবে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। শহরে শীতের ঘাটতি থাকায় দূষণ বেড়েই চলেছে। ভোরের দিকে কলকাতার বাতাস ক্রমশই অস্বাস্থ্যকর হয়ে উঠছে বলে জানাচ্ছে পরিবেশবিদরা। বিশেষ করে যেসব এলাকায় যানবাহনের চাপ বেশি, সেখানে বাতাস আরও অস্বাস্থ্যকর হয়ে উঠছে বলেই খবর। শহরে শীতের ঘাটতি থাকায় দূষণ বেড়ে চলেছে। ভোরের দিকে কলকাতার বাতাস ক্রমশই অস্বাস্থ্যকর হয়ে উঠছে বলে জানাচ্ছে পরিবেশবিদরা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীতের কামড় টের পাওয়া গেলেও কলকাতায় সেই শীত এখনও পুরোপুরি ধরা দেয়নি। পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডায় কাঁপুনি রয়েছে, কিন্তু শহরে শীতের আমেজ যথেষ্ট নয় বলছেন আবহাওয়াবিদরা। একজন পরিবেশবিদ একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, কলকাতায় শীতের ভাব থাকলেও ডিসেম্বরে চীনা কনকনে ঠান্ডা এখনো অধরা। তার উপরে উত্তরে হাওয়ার জোর নেই এবার, ফলে বাতাসে ধূলিকণা বেশি করে জমেছে। বিশেষ করে যেসব এলাকায় যানবাহনের চাপ বেশি, সেখানে বাতাস আরও অস্বাস্থ্যকর হয়ে উঠছে। শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ধূলিকণার পরিমাণ সাধারণত একটু বেশি থাকে, কিন্তু এই বছর কলকাতায় সেই মাত্রা অনেকটাই বেশি। বিশেষ করে ভিক্টোরিয়া ও ময়দান এলাকায় বাতাসের স্বাস্থ্য ভালো নয়। ভোরের দিকে এই সব অঞ্চলে বাতাসের গুণমান সূচক পৌঁছে যাচ্ছে 146-এ। অন্য একজন পরিবেশবিদ জানিয়েছে, ভোরে যে কুয়াশা দেখা যাচ্ছে তা আসলে ধোঁয়াশা। ধূলিকণা জমে এটা তৈরি হচ্ছে। উত্তরে হাওয়ার জোর থাকলেও এই ধূলিকণাগুলি সরে যায়, কিন্তু হাওয়ার জোর না থাকায় সেগুলি ওই এলাকাতেই আটকে থাকছে। শীতে শিশির পড়লে ধূলিকণার সঙ্গে মিশে বাতাস কিছুটা পরিষ্কার হয়, কিন্তু শীতের খামখেয়ালিপনায় এবার শিশিরও ঠিকমতো পড়ছে না। দিল্লির দূষণ মাত্রা যেখানে 400-র ওপরে, সেখানে কলকাতার পরিস্থিতি তুলনামূলকভাবে কম হলেও তা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। সাধারণত শহরে বাতাসের গুণমান সূচক 70 থেকে 80-র মধ্যে থাকাই ভালো, কিন্তু পরিবেশবিদদের দাবি, এখন কলকাতার দিনে দিনে 250 AQI ছড়িয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে
চিকিৎসকেরা সতর্ক করছেন। আরজিকর মেডিকেল কলেজের পালমোনারি মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় ডাক্তার জানাচ্ছেন, খুব ভোরের শীতে প্রাতঃভ্রমণে না বেরোনোই ভালো। তার কথায়, শীতকালের ভোরে মাটির কাছে বাতাসের ঠান্ডা ও ভারী হয়ে থাকে, ফলে দূষণ কণা উপরের দিকে উঠতে পারে। ঘন কুয়াশায় সেই ধূলিকণাগুলি ধরে রাখতে পারে। তার উপরে শীতে কাঠকয়লা পোড়ানো বাড়ে। সব মিলিয়ে ভোরের বাতাসে ক্ষতিকারক দূষণ কণার পরিমাণ মাত্রা ছাড়া। সূত্রের খবর, রবীন্দ্র সরোবরের মতো এলাকায় এখন দূষণের মাত্রা লাগাম ছাড়া। সকালে বজ্র পোড়ানো, লেক চত্বরের দোকান বেড়ে যাওয়া এবং মেট্রোর কাজের জেরে ভিক্টোরিয়া ময়দানের অঞ্চলে দূষণ অস্বাভাবিক বাড়ছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত দূষণ মাত্রা সবচেয়ে বেশি থাকে। শীতে বাতাসের আর্দ্রতা কম থাকলেও সাধারণত বেশি শিশির পড়ে ধূলিকণায় জলে পরিণত হচ্ছে। কিন্তু এবার শিশির না পড়ায় ধূলিকণাগুলি জমে ধোঁয়াশা তৈরি করছে। এই ধোঁয়াশা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বলে জানা যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ,